নমস্কার। আমার গল্প পাঠের আসর শাল্টুদার গপ্পতে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প একটি ভৌতিক রেল ট্রলি। লিখেছেন বিমল কর। জগদীশের বাড়িতে প্রায় প্রতি শনিবার সন্ধেবেলায় আমাদের এক আড্ডা বসে। আমরা এর নাম দিয়েছি শনিচক্র। ৩-৪ জন বন্ধু জমায়েত হই সন্ধেবেলায়। চা, মুড়ি, তেলেভাজা খাই আর নিছক গল্প করি। সেসব গল্পের কোনো ঠিক ঠিকানা থাকে না। যেদিন যাতে মেতে উঠি তাই নিয়েই গল্প চলতে থাকে। হাসির গল্প হলে রাখহরি আমাদের মাতিয়ে রাখে। খুনোখুনি ডিটেকটিভ ধরনের গল্প শুরু হলে পল্লব আমাদের হাঁ করিয়ে রাখতে পারে। আর ভবিষ্যতের মানুষের চেহারা কেমন হবে, তার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে বদলাবে, এই সব গল্প জুড়লে অনিশ একেবারে আমাদের আতঙ্ক ধরিয়ে দেয়। তা সেদিন বিজন দত্ত হঠাৎ আত্মা আছে কি নেই তার গল্প জুড়ে দিল। তার হাতে একটা বই ছিল, ইংরেজি বই। তাতে নাকি মরণের পর কোন মানুষের কি গতি হয়েছে তার সম্পর্কে কয়েকটা কাহিনী ছিল। আত্মা থেকে প্রেতাত্মার কথা উঠল। আমরা প্রচণ্ড উৎসাহ পেলাম গল্পে। নানা রকম হাসি তামাশা চলতে লাগলো। এমন সময় ছদ্মবেশী বাবু এসে হাজির। ভদ্রলোকের নাম পরিতোষ। আমরা তাকে ছদ্মবেশী বাবু বলি কেননা ভদ্রলোকের বয়স 60 হয়ে গেছে, কিন্তু চেহারাটা 50-এর তলায় ধরে রেখেছেন। চমৎকার স্বাস্থ্য, দেখতেও সুপুরুষ, মানুষটিও চমৎকার, 1 নম্বরের গল্পবাজ। পরিতোষবাবু আসতেই আমরা তাকে খাতির করে বসিয়ে বললাম, আজকের আসরে আমরা আত্মা, প্রেতাত্মা, ভূত নামিয়েছি। এ সম্পর্কে আপনি কি বলেন? একটা কথা এখানে বলে নেওয়া দরকার। পরিতোষবাবু বা আমাদের পরিতোষদা নানা ঘাটের জল খাওয়া মানুষ। জীবনে তিনি কত কি করেছেন, কত জায়গা ঘুরেছেন তার ইয়ত্তা নেই। প্রচুর অভিজ্ঞতা, এমনকি মিলিটারি জীবনের অভিজ্ঞতাও তাঁর আছে। পরিতোষদা আমাদের চোখ মুখ দেখলেন কয়েক পলক, তারপর বললেন, আত্মা, প্রেতাত্মা, ভূত, তোমরা তো দেখছি ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে সব সাজিয়ে ফেলেছ। তাই যদি ভূতের কথা শুনতে চাও, আমি কিছু বলতে পারবো না। তবে যদি অদ্ভুত কোনো ঘটনার কথা শুনতে চাও তো একটা কথা বলতে পারি। সেদিনও আমি বুঝিনি ঘটনাটা কেমন করে ঘটল। পরে অনেক ভেবেও তার কারণ জানতে পারিনি, আজও পারি না। আমরা বললুম, আপনি সেই ঘটনার কথাই বলুন তো। পরিতোষদা তাঁর চুরুট ধরালেন ধীরে সুস্থে, তারপর গল্প বলা শুরু করলেন। হ্যাঁ, শোনো তাহলে। ঘটনাটা ঘটেছিল বছর 30 আগে। আমি তখন কার্বো গিয়ার্স এর একজন রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোম্পানি সে সময় বেবি বয়লার আর কোল ফায়ার্ড বয়লারের কাজ করে, নামই কোম্পানি। তা আমাকে অফিস থেকে এক জায়গায় পাঠাচ্ছিল, নাগপুর থেকে 125 মাইল হবে। একটা নতুন কারখানা চালু হবে, তাদের কোল ফায়ার্ড বয়লার দরকার। কাগজপত্র, ড্রয়িং আমাদের কাছে যা মজুত আছে তার ক্যাটালগ, দামের ফিরিস্তি ইত্যাদি নিয়ে আমার যাওয়ার কথা। গোছগাছ করে বেরিয়ে যাব, এমন সময় ছোট সাহেব ডেকে পাঠালেন। তার ঘরে গিয়ে দেখা করতেই 2-10টা কাজের পর হঠাৎ বললেন, মিস্টার মুখার্জি, তুমি যদি পারো একটা বাড়তি কাজ সেরে এলে ভালো হয়। বললাম, কি কাজ? সাহেব বললেন, তুমি যেখানে যাচ্ছ
তার কাছাকাছি হাতারাস বলে একটা জায়গা আছে। লাস্ট ওয়ারের সময় ওখানে ব্রিটিশদের একটা লুকোনো এয়ার বেস ছিল। আমি শুনেছি বেসটায় এখনও অনেক স্ক্র্যাপ পড়ে আছে। ডিসপোজালে সামান্যই বিক্রি হয়েছিল। এখন জায়গাটা জঙ্গল। ওই স্ক্র্যাপ আমরা কিনতে পারি খুবই সস্তায়। তো তুমি তো যাচ্ছই, তুমি একবার খোঁজ নিয়ে আসবে। কি পারবে তো? আদার ব্যাপারী, জাহাজের খোঁজ নিয়ে কি লাভ? বললাম, হ্যাঁ আমি চেষ্টা করব স্যার। যদিও বুঝলাম না প্লেনের স্ক্র্যাপ মেটেরিয়াল আমাদের কোন কাজে লাগতে পারে। তা একদিন কোম্পানির কাজ সেরে প্রচণ্ড গরমের মধ্যে এক স্টেশনে এসে নামলুম। স্টেশনটা খুব ছোট, আমাদের ওই রোড সাইড স্টেশন যেরকম হয় তেমনই। অবাক ব্যাপার, ওই স্টেশনই নাকি আবার জংশন। দেখলাম ওই স্টেশন থেকে ন্যারো গেজ মানে ছোট লাইনের গাড়ি ধরতে হবে হাতারাস যাওয়ার জন্য। তোমরা যদি একটু ঘোরাফেরা শুরু করো দেখবে এইরকম জংশন স্টেশন আমাদের দেশে গন্ডায় গন্ডায় রয়েছে। যে স্টেশনে আমি নেমেছিলাম তার নাম চিচৌকি। এই চিচৌকি জংশনে নেমেছিলাম সন্ধে নাগাদ। তখন মে মাস, প্রচণ্ড গরম চলছে। রেলগাড়িতে আমি সেদ্ধ হয়ে গিয়েছি অর্ধেক। গা যত পুড়েছে পুরো, কিন্তু দেখি গরমে এবং স্নানের অভাবে আমার নাক দিয়ে রক্ত ঝরছে মাঝে মাঝে, চোখ জবা ফুলের মতো লাল। শুনলাম ছোট লাইনের গাড়ি ছাড়বে সেই কাল সকালে। তার মানে এই স্টেশনেই আমায় রাত কাটাতে হবে। কাছে পিঠে ওঠার মতো জায়গা তো নেই, এমনকি একটা ধর্মশালাও নয়। স্টেশনে ওয়েটিং রুম বলে কিছু নেই। একটা খুপড়ি ঘর রয়েছে, সেটাই মুসাফিরখানা। ওই ঘরে একটি মাত্র বেঞ্চি আর পা ভাঙা এক চেয়ার পড়ে আছে। 1.5 হাতের এক কলঘর, তাতে না আছে জল না আছে বালতি। স্টেশন মাস্টার বললেন যে সামনেই নাকি একটা ইঁদারা আছে, ওখানে জল ভালো, ওখানে গিয়েই স্নান করে নিতে। আর সামনে একটা দোকান আছে, ওখানে নাকি পুরি ভাজি সব পেয়ে যাব, সেখানে গিয়ে খেয়ে নিতে। এই বলেই তিনি তার কর্তব্য সারলেন। বলে আমাকে তিনি একটা আটচালা দেখিয়ে দিলেন। আটচালা থেকে গজ 50 দূরে একটা টিনের শেড। সেখানে শেডের তলায় খেলনা গাড়ির মতো 2-3টে কামরা দাঁড়িয়ে, একটা ইঞ্জিন ছোট বহরের। জায়গাটা পাহাড়ি, জঙ্গলে ঘেরা। সারা দিনের তাপ সন্ধ্যের পর থেকেই কমতে শুরু করলো ধীরে ধীরে। কুয়োতলায় গিয়ে স্নান করলাম। জল সত্যিই ভালো, স্নান করে শরীর জুড়লো। তারপর দোকানে গিয়ে পুরি আর আলুর ঘ্যাঁট খেলাম, আর লাড্ডু, 1 গ্লাস চা। একটু রাত হলো। স্টেশনের সেই মুসাফিরখানার বাইরে বসে রইলাম চুপ করে। একটা ভাঙা ওজন যন্ত্র ছিল পড়ে, তার উপরে বসলাম। ধীরে ধীরে রাত হয়ে আসতে লাগলো, গরমটাও পালালো। তার বদলে জঙ্গলের ঠান্ডা বাতাসে আর পাহাড়ি জায়গায় ঠান্ডায় ক্রমেই কেমন ঘুম পেতে লাগলো। নিজের জিনিসপত্র আগলে বসে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়েও পড়লাম। যখন ঘুম ভাঙল তখন কত রাত আমি খেয়াল করিনি প্রথমটায়। মনে হলো মাঝরাত। এবার বেশ শীত শীত করছিল, বাতাস ঠান্ডা, চারদিক ঘুটঘুটে অন্ধকার। স্টেশন মাস্টারের ঘরেও কেউ আছে কিনা কে জানে। আমার ঘুম ভেঙেছিল একটা শব্দ শুনে। মুসাফিরখানার সেই ছোট ঘরে কেমন একটা শব্দ হচ্ছিল।
কিসের শব্দ? আমি যতদূর জানি ওই ঘরে কেউ নেই, থাকার কথাও নয়, কেননা ওখানে থাকা যায় না। আলো নেই, পাখা নেই, একটা জানলা আছে যাও বা, সেটাও খোলে না। শুধু দরজাটাই যা কোনো রকমে খোলা বন্ধ করা যায়। তাছাড়া ওই ঘরের লাগোয়া 1.5-2 হাতের কল ঘরের যা গন্ধ, তাতে কোনো মানুষ কাছাকাছি থাকতে পারে না। তাহলে কান পেতে শব্দটা শুনলাম। কুকুর নয় তো? স্টেশনের প্ল্যাটফর্মে একজোড়া কুকুর ঘুরে বেড়াচ্ছিল দেখেছি। প্ল্যাটফর্মটাই যেন তাদের থাকার জায়গা। হতে পারে কুকুর ঢুকে বসে আছে। এদিকে আমার শীত শীত করছিল, ওই শিরশির করা যাকে বলে আর কি। মাথাটাও কেমন যেন ধরা ধরা লাগলো। ট্রেনের ধকল, তারপর ওই চামড়া ঝলসানো গরম, তারপর আবার সন্ধেবেলায় কুয়োর জলে স্নান, এই সব কিছু মিলিয়েই হয়তো এসবের জন্যই হতে পারে। তাছাড়া এখন যেরকম ঠান্ডা বাতাস দিচ্ছে, বন জঙ্গলের তাতে একটু যেন শীত করলে শীত করতেই পারে। নতুন জলে স্নানের জন্য মাথা ভার হওয়া অসম্ভব নয়। মুসাফিরখানার ছোট্ট ঘর থেকে নানা রকম শব্দ আসতে লাগলো। মনে হলো কে যেন চেয়ার উল্টে ফেলে দিল, বেঞ্চি সরালো, কল ঘরে বালতি মগ টানাটানি করতে লাগলো। বড় অদ্ভুত ব্যাপার তো। কল ঘরে তো বালতি বা মগ কিছুই ছিল না, জলও নয়। তাহলে বালতি মগ এলো কোথা থেকে? আর কেই বা সেগুলো টানাটানি করবে? শব্দ হতে হতে একসময় সব থেমে গেল, একেবারে চুপচাপ। মনে হলো কোনো কুকুরই ঢুকে পড়েছিল, হয়তো বেরিয়ে গেছে। কিন্তু কোন দিক দিয়ে গেল আমার তো চোখে পড়ল না। এই ঘুম ভাঙা লোকের যেমন হয় আর কি। আমার লম্বা লম্বা হাই উঠছিল, ছলছল করছিল চোখ। একটা সিগারেট ধরালাম। তখনও আমি চুরুটের অভ্যাস করিনি, সিগারেটই খেতাম। হাতের ঘড়ি দেখলাম 3:30, মানে আর 2 ঘন্টা কাটাতে পারলেই ভোর, গ্রীষ্মের সকাল। সিগারেট ধরিয়ে আর মোড়া ভাঙছি, হঠাৎ চোখে পড়ল সামান্য তফাতে ছোট লাইনের ওপর এক ট্রলি দাঁড়িয়ে। তোমরা নিশ্চয়ই সবাই ট্রলি দেখেছ, রেল লাইনের তদারকির কাজে লাগে। বড় লাইনের ট্রলি বড়, ছোট লাইনের ট্রলি এত ছোট যে বোঝানো মুশকিল। ধরো ওই দুজনে বসার বাসের সিট যতটুকু চওড়া হয়, প্রায় ততটুকুই চওড়া। ট্রলি দেখছিলাম, হঠাৎ চোখে পড়ল এক সাহেব। পরনে হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, জুতো মোজা, মাথায় সোলার টুপি। বড় অবাক লাগলো। এই রাত 3:30-র সময় মাথায় টুপি পরে কোন পাগল ট্রলির কাছে দাঁড়িয়ে আছে রে বাবা। নমস্কার, শেষ করলাম আজকের গল্পের প্রথম পর্ব। এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব অবশ্যই শুনুন কি হলো এরপর। তো শুনতে থাকুন শাল্টুদার গপ্প। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং শুনতে থাকুন আমার গল্প পাঠের আসর শাল্টুদার গপ্প। আমার গল্প পাঠের আসরের একজন শ্রোতা হন, সঙ্গী হন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।